আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেলাম তোমাদের জন্য একদম নতুন একটা ড্রামা নিয়ে। আশা করি এই ড্রামাটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, যেখানে দুঃখ, কষ্ট, প্রেম, ভালোবাসা থেকে শুরু করে বিশ্বাসঘাতকতা, বিচ্ছেদ, জীবন মৃত্যুর লড়াই সবকিছুই রয়েছে। ছোট ছোট দুইটা ছেলে মেয়ে সবকিছু হারিয়ে একে অপরকে আপন করে পরিবার হিসেবে থাকতে শুরু করে। আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে তারা একে অপরের প্রেমে পড়ে, কিন্তু ভাগ্যের নির্মম খেলায় একদিন তারা ছিন্ন ভিন্ন হয়ে যায়। তবে 15 বছর পর আবারও মেয়েটি ছেলেটির জীবনে ফিরে আসে, কিন্তু ততদিনে ছেলেটি তো অন্ধকার দুনিয়ায় তলিয়ে গিয়েছিল। তো শেষ পর্যন্ত দুই মেরুর দুটি মানুষ কি এক হতে পারবে, নাকি তাদের জীবনে অন্য কেউ এসে আবারও তাদেরকে বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে হবে, তা তো তোমরা পুরো গল্পটা দেখলেই বুঝতে পারবে। তবে গল্পটা শুরু করার আগে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে যেও ড্রামাটা কেমন লেগেছে। তো চলো এবার ভিডিও শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা চ্যান নামের এই ছেলেটাকে দেখতে পাই। এই মুহূর্তে সে একটি সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে নিজের চেক আপ করছিল। চেক আপ করার সময় তার অতীতের কিছু কথা মনে পড়ে যায়, যার মাধ্যমে আমরা জানতে পারি চ্যান আগে একজন ফাইটার ছিল। ওর বাবা সবসময় ওর সাথে অনেক খারাপ ব্যবহার করত, এমনকি সবসময় মারধর করত। চ্যান সারাটা জীবনই অনেক কষ্ট করেছে, স্ট্রাগল করতে করতে সে জীবনে একদম ক্লান্ত হয়ে পড়েছে। তবে চ্যানের এই কষ্টকর জীবনে ওর একজন সঙ্গীও ছিল, যার সাথে তার অনেক ভালো ভালো স্মৃতি রয়েছে। পরের সিনে জিয়া নামের এই মেয়েটাকে আমরা দেখতে পাই। এই হলো আমাদের নায়িকা, যে কিনা আজকে বিদেশ থেকে চায়নাতে ফিরে এসেছে। জিয়ার সঙ্গে ওর পুরনো একটি ক্লাসমেটের দেখা হয়ে যায়, যে ছেলেটি এখন ড্রাইভারের জব করে। ছেলেটি তখন জিয়াকে দেখে চিনে ফেলে আর বলে, তোমাকে দেখে তো এখন চিনাই যাচ্ছে না, তুমি আগের থেকে অনেক বেশি বদলে গিয়েছো। এখন বলো কোথায় যাবে, বাড়িতে নাকি কোনো হোটেলে? জিয়া বলে বাড়িতেই যাব। তারপর আমরা চ্যানকে দেখতে পাই। চ্যানের সঙ্গে দেখা করতে কয়েকজন ছেলে এসেছিল, যারা কিনা একটি হাই স্কুলের মেয়েকে বন্দি বানিয়েছিল শুধুমাত্র চ্যানের সঙ্গে দেখা করার জন্য, কারণ চ্যান এমনিতেই কারোর সঙ্গে দেখা করে না। আর এখান থেকে আমরা জানতে পারি যে চ্যান একজন গ্যাংস্টার। চ্যান এখানে এসে ছেলেগুলোকে বলতে থাকে মেয়েটাকে ছেড়ে দে, কিন্তু ওরা তাকে না ছেড়ে বলতে থাকে, আমরা জানতাম যে হাই স্কুলের মেয়েদের উপর তোমার অন্য লেভেলের মায়া আছে, এই কারণেই তো এই মেয়েটিকে ধরিয়ে নিছি। জানতাম এমনটা করলে তুমি অবশ্যই আমাদের সাথে দেখা করতে আসবে, কারণ অতীতে তোমার নাকি একটি হাই স্কুলের মেয়ের সাথে সম্পর্ক ছিল। তবে এখন তো মনে হচ্ছে সে তোমাকে ছেঁকা দিয়ে চলে গিয়েছে। ওদের এই কথাগুলো শুনে চ্যান তো অনেক রেগে যায়, আর ওই মেয়েটিকে এখান থেকে চলে যেতে বলে সে প্রথমে দরজাটা বন্ধ করে দেয়। এই দেখে ছেলেগুলো মনে করছিল চ্যান হয়তো ওদের সাথে মারামারি করবে, তাই ওরাও চাকু বের করে। কিন্তু চ্যান এসবে মোটেও ভয় পায় না। সে তো তার হাত দিয়ে চাকুটা ধরে ফেলে, এতে তার হাত কেটে রক্ত বের হতে থাকে। কিন্তু চ্যানের যেন এসবে কিছুই যায় আসে না। সে তো আস্তে আস্তে ছুরিটা নিজের চোখের দিকে নিয়ে যেতে থাকে। এইসব দেখে ছেলেগুলো তো ভয় পেয়ে যায় আর চাকু ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর বাকিরা চ্যানকে সরি বলতে থাকে। ওরা বলে, আমরা বসকে বলে দিব যে তুমি আমাদের সঙ্গে আর কাজ করতে চাও না। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পাই, যে কিনা এই মুহূর্তে একটি পুরনো বিল্ডিং এ এসেছিল। জিয়া তখন ওর ব্যাগ থেকে একটি চাবি বের করে, ওই চাবি দিয়ে তালা খুলে সে রুমে প্রবেশ করে। তবে এই রুমটা কিন্তু চ্যানের ছিল, আর জিয়া চ্যানের রুমের চাবি কোথায় পেল সেটা তোমরা একটু পরই জানতে পারবা। তো যাই হোক, ঘরের মধ্যে ঢুকেই জিয়া তো ঘরটা অনেক বেশি অগোছালো দেখতে পায়, সাথে সেখানে মেয়েদের অনেকগুলো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, যেগুলো দেখে জিয়া এই সবকিছু ফেলে দেয়। তারপর সে ঘরের মধ্যে একটি মূর্তি সাজিয়ে রাখে। তো কিছুক্ষণ পর জিয়ান সেখানে এসে যখন তার রুমের দরজা খোলা দেখতে পায়, তখন সে বলতে থাকে, তুলি, তোমাকে না কতবার বলেছি আমার পারমিশন ছাড়া এখানে আসবে না? কিন্তু ভিতরে যাওয়ার পরই জিয়ান যখন জিয়াকে দেখতে পায়, তখন সে অনেক বেশি অবাক হয়ে যায়। জিয়া চ্যানের জন্য ওর পছন্দের স্যুপ রান্না করেছিল। চ্যান বলে, তুমি এখানে কি করছো? অতীতে তোমাকে কি বলেছিলাম তা কি তোমার মনে নেই? তখনই আমরা অতীতের সিন দেখতে পাই, যেখানে চ্যান জিয়াকে বলেছিল, আজকের পর থেকে তুমি আমাকে
আমাকে তোমার মুখটা কখনই দেখাবে না। জিয়া বলে কেন দেখাবো না, এই ঘর তো আমারও, 10 বছর আমিও এখানেই ছিলাম। তখনই আমাদেরকে আবারও অতীতে নিয়ে যাওয়া হয়, যেখানে চ্যান ছোট একটা বাচ্চা ছিল। চ্যান ওর বন্ধুদের সঙ্গে বাস স্ট্যান্ডে বসেছিল। এরা কিন্তু ছোটখাটো চুরি করে, কিন্তু চ্যান ওদের মতো না, সে ওদেরকে চুরি করতে মানা করে। কিন্তু আজকে চ্যান ওদেরকে চুরি করা থেকে আটকাচ্ছে না, তাই ওরা বুঝতে পারে যে চ্যানের মন খারাপ। ওরা প্রশ্ন করে যে কি হয়েছে। চ্যান বলে আজকে আমাদের বাড়িতে নতুন মা আসবে, বাবা আবারও বিয়ে করেছে, কিন্তু ওই মহিলার আগে থেকে একটি মেয়ে ছিল যে কিনা এখন আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই থাকবে। তারপর আমরা ছোট্ট জিয়াকে দেখতে পাই, যে কিনা ওর মায়ের সঙ্গে এই শহরে এসেছে। জিয়ার মা কিন্তু জিয়ার একদমই খেয়াল রাখতো না, তিনি সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকতো। আজকেও তিনি জিয়াকে বাস স্ট্যান্ডে ফেলে কোথাও একটা চলে যায়। জিয়ার তখন অনেক ভয় করছিল, কারণ সে তো এখানের কাউকে চিনে না, তাছাড়া মেয়েটা তো বয়সেও ছোট ছিল। তখনই সেখানে একটি ছেলে এসে জিয়ার ব্যাগ চুরি করার জন্য পায়তারা করতে থাকে। এতে জিয়া তো অনেক ভয় পেয়ে যায়। তখনই চ্যান সেখানে আসে আর জিয়াকে সাহায্য করতে থাকে। চ্যানকে দেখে ওই ছেলেটি সেখান থেকে পালিয়ে যায়। তখনই সেখানে জিয়াকে নিতে ওর মা আসছিল। জিয়ার মাকে দেখে চ্যান তো চিনতে পেরে যায় যে এটাই হলো তার সৎমা, কারণ চ্যান তার বাবার ল্যাপটপে এই মহিলার ছবি দেখেছিল। মানে আজকের পর থেকে জিয়া তার সৎ বোন, যে কিনা এখন থেকে চ্যানদের বাড়িতেই থাকবে এবং চ্যানের সমস্ত ভাগে ভাগ বসাবে। এইসব ভেবে চ্যান তো রেগে নিজেই জিয়ার ব্যাগটা নিয়ে দৌড় মারে। এই কথা যখন জিয়ার মা জানতে পারে, তখন সে জিয়াকে একটু বকা দেয়। তারপর দুজনে চ্যানের বাড়িতে চলে আসে, যেখানে চ্যানের বাবা খুব সুন্দরভাবে তাদেরকে ওয়েলকাম করে। তিনি জিয়াকে একটা রুম দেখিয়ে বলে আজ থেকে তুমি এখানে তোমার ভাইয়ের সঙ্গে থাকবে। তারপর চ্যান বাড়িতে আসে। জিয়া যখন জানতে পারে যে চ্যানই হলো তার সৎ ভাই, তখন সে অনেকটাই অবাক হয়, কিন্তু জিয়া কাউকেই বলে না যে চ্যান ওর ব্যাগ চুরি করেছে। তারপর জিয়া যখন রুমে যায়, তখন চ্যান ওকে বলে আমি এদিকে থাকবো, তুমি ওই দিকে থাকবে, খবরদার লাইন ক্রস করবে না, আমার দিকে ভুলেও আসবে না। তো জিয়া তো ভয়ে ভয়ে বলে ঠিক আছে, কিন্তু ঘুমানোর সময়ও চ্যান জিয়াকে জ্বালানোর জন্য ফ্যানটা ওর সাইডে নিয়ে নেয়। এতে জিয়ার তো অনেক গরম লাগছিল, তারপরও সে মুখ বুজে সবকিছু সহ্য করতে থাকে। চ্যানকে কিছুই বলে না, আর এই গরমের মধ্যেই ঘুমিয়ে পড়ে। পরের দিন চ্যানের বাবা জানতে পেরে যায় যে চ্যান জিয়ার ব্যাগ চুরি করেছে, তাই তিনি তো চ্যানকে শাস্তি দেয়। তবে জিয়া কিন্তু এই কথাটি চ্যানের বাবাকে বলেনি, অন্য একজন লোক বলে দিয়েছিল। চ্যানের বাবা তখন রেগে গিয়ে একটা মূর্তি ফেলে দেওয়ার কথা বলছিল, কিন্তু চ্যান ওর বাবাকে এমনটা করতে মানা করে। আসলে এই মূর্তিটা হলো চ্যানের মায়ের, আর তিনি এখন বেঁচে নেই, তাই তো চ্যান এটাকে যত্ন করে আগলে রেখেছে। কিন্তু টানাটানি করতে গিয়ে মূর্তিটি তো ভেঙে যায়, যার কারণে চ্যান তো অনেক কান্না করতে থাকে। এটা দেখে জিয়া তখন লুকিয়ে ওই মূর্তিটিকে নদীর সাইডে নিয়ে যায়, আর ওইখানের আঠালো মাটি দিয়ে সে আবারও মূর্তিটিকে জোড়া লাগানোর চেষ্টা করে। ঠিক তখনই সেখানে চ্যান এসে জিয়াকে বলে তুমি আমার মূর্তি নিয়ে কি করছো। এই বলে সে তো জিয়ার কাছ থেকে মূর্তিটি নিয়ে নেয় আর জিয়াকে ধাক্কা মেরে পানিতে ফেলে দেয়। কিন্তু জিয়া তো সাঁতার জানতো না, সে আস্তে আস্তে ডুবে যাচ্ছিল। জিয়া তো চ্যানকে বারবার সাহায্যের জন্য ডাকছিল, কিন্তু চ্যান তার দিকে ঘুরেও তাকায় না আর এখান থেকে চলে যায়। পরের সিনে আমরা জিয়াকে ওর রুমে দেখতে পাই। জিয়া বলছিল চ্যান কিন্তু চাইলে আমাকে বাঁচাতে পারত, কিন্তু সে আমাকে না বাঁচিয়ে চলে গিয়েছে। আমি তাকে কতবার ডাকলাম, কিন্তু সে আমার ডাকে কোনো সাড়াই দেয়নি। ওর মা বলে আর কয়েকদিন সহ্য করো, আমি একটা ভালো জব পেলে তোমাকে এখান থেকে নিয়ে চলে যাব। তখনই আমরা রুমের বাইরে চ্যানকে দেখতে পাই। আসলে পানি থেকে জিয়াকে অন্য কেউ না, চ্যানই বাঁচিয়েছিল। জিয়ার যখন জ্ঞান ফিরছিল, তখন তো চ্যান পালিয়ে গিয়েছিল, তাই তো জিয়া জানিই না কে তাকে বাঁচিয়েছিল। এদিকে চ্যান মনে করেছে এই মূর্তির জন্যই জিয়া হয়তো বিপদে পড়েছে, এই কারণে সে এই মূর্তিটি কাগজে মুড়িয়ে আলমারির ভিতরে রেখে দেয়। তারপর জিয়া যখন সুস্থ হয়ে যায়, তখন চ্যান ওকে বলে তোমার কি মনে হচ্ছে তুমি এখানে থাকতে পারবে? আমি কিন্তু তোমাকে এখানে থাকতেই দিব না। জিয়া বলে আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই থাকবো, দেখি তুমি কি করতে পারো। এভাবেই সময় চলতে থাকে। জিয়ার চ্যান একই স্কুলে অ্যাডমিশন নিয়েছে। চ্যান ওর বাবার উপরে রাগ করে কয়েকদিন ধরে বাড়িতেই যাচ্ছে না, পার্ট টাইম জব করে নিজের খরচ চালাচ্ছে। কিন্তু মাঝে মধ্যে চ্যানের যদি কোনো জিনিসের প্রয়োজন হতো, তখন সে লুকিয়ে নিজের রুমে যেত আর প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে আসতো। কিন্তু এসবের মধ্যে এখনো সে জিয়াকে বুলি করত, তাই জিয়াও চাইতো না চ্যান যেন এই বাড়িতে আসে। তারপর একদিন স্কুল থেকে সবাইকে ট্রিপে নিয়ে যাওয়া হয়। ওইখানে চ্যান জিয়াকে অনেক বুলি করে। তারপর একদিন চ্যানের বাবা ওকে জোর করে বাড়িতে এনে ওর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে, ওকে অনেক মারে, এমনকি কারেন্টের শক দেয়, যেটা লুকিয়ে লুকিয়ে জিয়া দেখছিল।
চেনের বাবা তখন বলছিল, তুইও তোর মায়ের মতোই হয়েছিস, তাই তোকে শাস্তি পেতেই হবে, তুই আমার একটা কথাও শুনিস না। চেনের এই অবস্থা দেখে জিয়ার তো তার জন্য অনেক খারাপ লাগছিল। বেচারা তখন অজ্ঞান অবস্থায় পড়েছিল। রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে জিয়া লুকিয়ে লুকিয়ে চেনের জন্য স্যুপ রান্না করে নিয়ে আসে। চেন তো তখনও অনেক ভয় পাচ্ছিল। জিয়া বলে, ভয় পেও না, আমি কিছুই দেখিনি, অনেকক্ষণ হলো তুমি কিছু খাওনি, তাই তোমার জন্য স্যুপ রান্না করে এনেছি। এই বলে জিয়া নিজের হাতে চেনকে স্যুপ খাইয়ে দেয়। জিয়ার এমন কেয়ার দেখে চেনের তো অনেক ভালো লাগে। এরপর থেকে সে আর জিয়াকে বুলি করত না, বরং ওর সঙ্গে বন্ধুত্ব করে নেয়। এভাবেই দেখতে দেখতে ওরা দুজনে বড় হয়ে যায়। এখন ওরা হাই স্কুলে পড়ে। জিয়া যেমন পড়াশোনাতে ভালো ছিল, চেন তো এর পুরাই উল্টো ছিল। সে একদমই পড়াশোনা করত না, সারাদিন বন্ধুদের সঙ্গে আড্ডা মারামারি এসব নিয়েই ব্যস্ত থাকত। অন্যদিকে জিয়ার মায়ের সঙ্গে এখন আর চেনের বাবারও ঠিকমতো বনে না, ওরা বেশিরভাগ সময় ঝগড়া করে। আর জিয়ার মাও খুব একটা ভালো ছিল না, তিনি তো এখন ওনার কলিগের সঙ্গে বেশি সময় কাটায়। তিনি ঠিক মতো জিয়াকেও সময় দিত না। আজকে জিয়ার মা জিয়াকে নিয়ে একটি গয়নার দোকানে যায়। জিয়ার আবার আজকে জন্মদিন ছিল, তাই সে মনে করে তার মা হয়তো তাকে কিছু কিনে দিবে, এই জন্য এখানে নিয়ে এসেছে। কিন্তু জিয়ার মা তো নিজের জন্য একটি রিং কিনে আর জিয়াকে বলে, আমার বাড়ি যেতে দেরি হবে, তাই তুমি বাসে করে বাড়িতে চলে যাও। এতে জিয়ার মনটা প্রচন্ড খারাপ হয়ে যায় আর সে একা একা বাড়িতে চলে আসে। তারপর জিয়ার মা ওনার নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়। তখন আবার ওই জায়গায় চেনও উপস্থিত ছিল। জিয়ার মাকে অন্য একটা লোকের সঙ্গে দেখে চেন তো অনেকটাই অবাক হয়, কারণ সে ভাবতেই পারেনি জিয়ার মা ওর বাবাকে চিট করে তলে তলে এসব কিছু করছে। এদিকে বাড়িতে জিয়া একা বসে বসে ভাবছিল, আজকে আমার জন্মদিন, কিন্তু কেউর কি একটু সময় হবে আমার সাথে আমার জন্মদিনটা সেলিব্রেট করার জন্য? এই বলে জিয়া মন খারাপ করে একা একাই নিজের জন্মদিন পালন করতে যাচ্ছিল। তবে তখনই সেখানে চেন এসে প্রথমে জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানায়, তারপর জিয়ার আগে কেক খেয়ে চলে যায়। চেন যে জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে এতেই তো জিয়া মহা খুশি। যাই হোক, রাতের বেলা জিয়ার মা অনেক বেশি ড্রিঙ্ক করে বাড়িতে ফিরে আর বলে, তোমার বাবা কি এখনো ফিরেনি? জিয়া বলে, না। ওর মা বলে, ভালোই হয়েছে, বাড়িতে থাকলেই তো এখন আমার সঙ্গে ঝগড়া করত। তারপর তার মা তাকে বলে, কালকে অফিসে একটা পার্টি আছে, তুমি ওইখানে আমার সঙ্গে যাবে, আমরা দুজন অনেক ভালো ভালো খাবার খাবো। এই বলে জিয়ার মা নিজের রুমে চলে যায়। পরের সিনে আমরা চেনকে দেখতে পাই, সে এখন একটা ডেলিভারির জব করে, ওকে কিছু অস্ত্র ডেলিভারি করে দিয়ে আসতে হবে। চেন প্রথমে এসব কিছুর বিরুদ্ধে থাকলো, টাকার জন্য এখন সে এসব কাজ করত। এদিকে রাতের বেলা আমরা একটা জাহাজ দেখতে পাই, যেখানে আজকে পার্টি হবে। আর এই পার্টিতে জিয়ার মা জিয়াকে নিয়ে এসেছিল। এখানে এসে জিয়ার মা অনেক এনজয় করে, কিন্তু জিয়া তো চুপচাপ এক কোনায় বসেছিল। সে তো এখানকার কাউকে চিনতও না, আর ওর মাও তাকে খুব একটা পাত্তা দিচ্ছিল না। উনি তো ওনার মতো এনজয় করেই যাচ্ছিল। হঠাৎ করে জিয়ার শরীরটা খারাপ করতে শুরু করে, তাই সে একটু বাইরে যায়। কিন্তু ওই সময় এক শয়তান লোক জিয়ার সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। ঠিক তখনই আমরা দেখতে পাই চেন ওই একই বোর্ডের মধ্যে অস্ত্র ডেলিভারি করতে এসেছিল। জিয়াকে এখানে দেখে চেন তো প্রথমে অনেকটাই অবাক হয়, কিন্তু জিয়াকে কেউ একজন ডিস্টার্ব করছে এটা দেখে চেন তো তার কাছে যেতে চায়, কিন্তু চেনের বস তাকে মানা করে সেখানে যাওয়ার জন্য, কারণ সেখানে অপরিচিত ব্যক্তি ঢুকলে সন্ত্রাসীরা তার উপর অ্যাটাক করবে। কিন্তু চেন নিজের পরোয়া না করে জিয়ার কাছে চলে যায়, আর ঠিক তখনই তাদের উপর অ্যাটাক শুরু হয়ে যায়। জিয়ার মা তো জিয়াকে ফেলেই ওনার বসের সঙ্গে এখান থেকে পালিয়ে যায়, কিন্তু জিয়াকে প্রটেক্ট করার জন্য এখানে চেন উপস্থিত ছিল, যে কিনা নিজের জীবন বাজি রেখে জিয়াকে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর তারা দুজনে একটা জায়গায় এসে বসে থাকে। জিয়ার তো অনেক বেশি মন খারাপ ছিল, কারণ তার নিজের মাই তাকে এভাবে রেখে পালিয়ে গিয়েছিল। এখানে জিয়ার ঠান্ডাও লাগছিল। এই দেখে চেন নিজের জ্যাকেটটা খুলে ওকে পরতে দেয়। তারপর চেন জিয়াকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু উপরে যাওয়ার সময় চেনের বাবা আর জিয়ার মা ঝগড়া করছিল। এই দেখে জিয়ার উপরে যায় না, সে চেনের পিছনে পিছনে ওইখান থেকে চলে যায়। তারপর জিয়া চেনকে বলে, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কি তুমি খাওয়াতে নিয়ে যেতে পারবে? চেনও রাজি হয়ে যায়। এবার চেন জিয়াকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে আসে, আর এখানে জিয়ার পছন্দের অনেকগুলো খাবার অর্ডার করে। এমনকি জিয়া আজকে যাই চাইছিল চেন তাকে তাই কিনে দিচ্ছিল। এতে জিয়ার মনটা একটু হলেও ভালো হয়ে যায়। তারপর চেন ওকে বাড়িতে নিয়ে যায়। তখনও কিন্তু ওদের বাবা মা ঝগড়া করেই যাচ্ছিল। আসলে চেনের বাবা জানতে পেরে গিয়েছিল যে জিয়ার মা ওর বসের সঙ্গে প্রেম করছে। ওদের ঝগড়া শুনে জিয়ার তো
তখন আর ভিতরে যেতে ইচ্ছে করছিল না, তাই চ্যান জিয়াকে নিজের সঙ্গে নিয়ে যায়। তারপর চ্যান জিয়াকে ওর পছন্দের একটি জায়গাতে নিয়ে আসে। যখনই চ্যানের মন খারাপ থাকতো তখনই সে এখানে আসতো। এখানে আসার পর চ্যান জিয়াকে তার ফিউচার প্ল্যানের কথা জিজ্ঞাসা করে। জিয়া বলে, আমি ইউনিভার্সিটিতে পড়তে চাই, কিন্তু মনে হয় আমার এই স্বপ্ন কখনই পূরণ হবে না, কারণ আমাদের বাবা মা তো সবসময় ঝগড়ায় লেগে থাকে, ওনাদের তো আমাদের ব্যাপার নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। চ্যান বলে, কোনো ব্যাপার না, আমি তো পুলিশ একাডেমিতে অ্যাপ্লাই করেছি, যদি চান্স পেয়ে যাই তাহলে আমি তোমাকে সাহায্য করব। এই কথাটা শুনে জিয়া খুশি হয়, সাথে স্মাইল করতে থাকে। তারপর চ্যান জিয়াকে নিয়ে বাড়িতে যায়। আগে চ্যান যেভাবে ওর রুমে ঢুকতো, আজকে সে ওইভাবে জিয়াকে রুমে ঢুকতে শিখায়। তারপর সে জিয়াকে গুড বাই বলে চলে যায়। এই প্রথম চ্যান জিয়ার সঙ্গে এত সময় কাটালো। চ্যান তো ওর ট্রেনিং ছেড়ে জিয়ার সঙ্গে কথা বলতে যায়, যা দেখে মেয়েগুলো তো অনেক জেলাস হয়। তারপর যখন জিয়া সেখান থেকে চলে যাচ্ছিল তখনই মেয়েগুলো জিয়াকে ঘিরে ধরে আর বলে, আমরা আর চ্যান একই ক্লাসে পড়ি, কিন্তু সে আজ পর্যন্ত আমাদেরকে পাত্তাই দিল না, কিন্তু তুমি আমাদের থেকে নিচের ক্লাসের মেয়ে হয়েও কিভাবে এত সহজে চ্যানকে পটিয়ে ফেললে, তোমার সাহস তো কম না। জিয়া বলে, ওকে আমি পটাইনি, চ্যান হলো আমার ফ্যামিলি মেম্বার। কিন্তু মেয়েগুলো ওর কথা বিশ্বাস করে না আর জিয়াকে বুলি করতে শুরু করে দেয়। ঠিক তখনই সেখানে চ্যান এসে মেয়েগুলোকে বকা দেয় আর জিয়াকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয়। তারপর সে জিয়াকে ওর সঙ্গে নিয়ে চলে যায়। দুজনে যখন লাঞ্চ করতে যায় তখন আবারও ওই মেয়েগুলো এসে জিয়ার সামনে চ্যানের সঙ্গে ফ্ল্যাট করতে থাকে, কিন্তু চ্যান ওদেরকে কোনো পাত্তাই দেয় না। সে তখন জিয়ার সঙ্গে কথা বলতেই ব্যস্ত হয়ে যায়। এতে মেয়েগুলো তো লজ্জা পেয়ে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এসব দেখে জিয়া তখন স্মাইল করছিল। তারপর রাতের বেলা দেখা যায় জিয়া যখন ওর রুমে ছিল তখন ওর সঙ্গে চ্যান লুকিয়ে দেখা করতে আসে আর সে জিয়ার জন্য ওর পছন্দের খাবারও এনেছিল। দুজনে অল্প কিছুক্ষণ কথা বলে তারপর চ্যান ওইখান থেকে চলে যায়। পরের দিন জিয়া যখন ওর ক্লাসে ছিল তখন ওইখানে চ্যানের বন্ধু ইয়ান আসে। ইয়ান বলে, আজকে তো চ্যানের ফাইনাল ট্রেনিং রয়েছে। চ্যান বাড়িতে গিয়েছিল কিছু ডকুমেন্টস আনার জন্য, কিন্তু এখনো পর্যন্ত ফিরে আসেনি। একটু পরে ট্রেনিং শুরু হয়ে যাবে, তাই তুমি প্লিজ বাড়িতে গিয়ে দেখো চ্যান কি করছে। জিয়া বুঝতে পারে যে চ্যানকে মনে হয় ওর বাবা আবারও টর্চার করছে, তাই দুজনে দৌড়ে বাড়িতে চলে আসে। ঘরে তখন তালা মারা ছিল আর জিয়া যেমনটা সন্দেহ করেছে চ্যানের বাবা ওর সঙ্গে ঠিক তেমনটাই করেছে। তাকে ট্রেনিং এ যেতে দিবে না বলে তিনি ওকে বেঁধে রেখেছে। ঠিক তখনই আবার উপর থেকে চ্যানের বাবা এদিকে আসছিল। জিয়া তখন ইয়ানকে চাবি দিয়ে বলে, তুমি ভিতরে গিয়ে চ্যানকে নিয়ে জানালা দিয়ে পালিয়ে যাও, আমি চ্যানের বাবাকে আটকাচ্ছি। জিয়া তখন নানান বাহানা দিয়ে চ্যানের বাবাকে আটকাতে থাকে, কিন্তু এক পর্যায়ে চ্যানের বাবা বিরক্ত হয়ে ভিতরে চলে যায়। কিন্তু ভিতরে গিয়ে এই অবস্থা দেখে তিনি তো অনেক রেগে যায় আর বুঝতে পারে যে চ্যানকে এখান থেকে জিয়া পালাতে সাহায্য করেছে। এদিকে চ্যান কিন্তু এখনো পর্যন্ত একাডেমিতে পৌঁছায়নি। ওনারা তখন চ্যানকে ফেল করে দেওয়ার কথা বলে, তাই ওর বন্ধুরা মিলে ওদেরকে রিকোয়েস্ট করছিল। অপরদিকে আমরা চ্যানকে দেখতে পাই যে কিনা দৌড়ে একাডেমিতে আসছিল, কিন্তু ওর পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে যায়। ইতিমধ্যে অফিসারগুলো ওকে বাদ দিয়ে চলে যায়। এতে চ্যানের মনটাই ভেঙে যায়। চ্যান ওর বাবার উপর অনেক রেগে গিয়েছিল, তাই সে বাড়িতে ফিরে এসে ওর বাবার সঙ্গে ঝগড়া শুরু করে দেয় যে তার জন্যই আজকে সে ট্রেনিং দিতে পারলো না। এই শুনে চ্যানের বাবা বলে, ভালো হয়েছে, আমি তো এটাই চাইছিলাম। আজ থেকে তুমি পুলিশ হওয়ার স্বপ্ন ছেড়ে দাও, কাল তুমি আমার সঙ্গে আমার কাজের জায়গায় যাবে। চ্যানের বাবা ছিল একজন ইলেকট্রিশিয়ান। চ্যান বলে, তুমি তো ভালো করেই জানো কারেন্ট দেখলে আমার কতটা ভয় লাগে, তারপরও তুমি চাও আমি যেন ওই জায়গাতে গিয়ে কাজ করি? আমি সেখানে কখনোই যাব না। ওর কথা শুনে চ্যানের বাবা আবারও ওকে শক দেওয়ার কথা বলছিল, কিন্তু এবার আর চ্যান ভয় পায় না। সে তার বাবাকেই মারতে যাচ্ছিল, কিন্তু যতই হোক বাবা বলে কথা, সে আর তার বাবাকে মারতে পারে না। তারপর চ্যান তার বাবাকে বলে, এখন আমি বড় হয়ে গিয়েছি, তাই আমার যা ইচ্ছে হবে তাই করব, তোমার কোনো কথাই শুনবো না। এই বলে চ্যান চলে যায়। তখনই আমরা জানতে পারি যে ছোটবেলা থেকে চ্যানের বাবা ওর সঙ্গে এমন ব্যবহার করত, কারেন্টের শক দিত, যে কারণে এখন বড় হওয়ার পর কারেন্ট দেখলে চ্যান এত ভয় পায়। আসলে চ্যান দেখতে তার বাবার মতো হয়নি, এই জন্য তার বাবা সবসময় বলতো চ্যানের মা নাকি তাকে ধোকা দিয়েছে, এই ছেলে নাকি ওনার না, অন্য কারোর ছেলে তিনি মানুষ করছে। এই জন্যই তিনি চান না চ্যান যাতে ভালো কিছু করতে পারে। আর ছোটবেলা থেকেই চ্যান এই কথাগুলো শুনতে শুনতে এখন বড় হওয়ার পর সে এমন হয়ে গিয়েছে। পরের সিনে আমরা জিয়া আর তার মাকে হসপিটালে দেখতে পাই। আসলে চ্যানের বাবা
এখন হসপিটালে অ্যাডমিট আছে, কারণ চ্যানের সঙ্গে ঝগড়া করার পর তার বাবা অনেক বেশি ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছিল, কিন্তু মাতাল হওয়ার কারণে তিনি সিঁড়ি থেকে পড়ে যায়, যার ফলে ওনার মাথা ফেটে গিয়েছে। আর এই মুহূর্তে জিয়ার মাও অনেক সমস্যায় ছিল, কারণ উনি যে কোম্পানিতে কাজ করত ওই কোম্পানি সাধারণ মানুষদের টাকা লুট করে নিয়ে গিয়েছে। কোম্পানির বসের সঙ্গে যেহেতু জিয়ার মায়ের সম্পর্ক ছিল, তাই ওরা সকলেই এখন জিয়ার মায়ের কাছ থেকে টাকা ফেরত চায়। ফলে জিয়ার মা তো অনেক বেকায়দায় পড়ে যায়। সে লুকিয়ে চ্যানের বাবার রুমে যায় আর টাকা খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে কোনো টাকাই পায় না। তবে এক জায়গায় তাদের বাড়ির দলিলটা খুঁজে পায়, যেটা জিয়ার মা তার কাছে রেখে দেয়। পরের দিন চ্যান ওর বাবার সঙ্গে দেখা করতে যায়। এখানে এসে চ্যান তার কাছে যা টাকা ছিল সব সে জিয়াকে দিয়ে দেয়, যাতে জিয়া তার বাবার জন্য মেডিসিন কিনে আনতে পারে। কিন্তু চ্যানের বাবার অবস্থা এখন আগের থেকেও আরো খারাপ হয়ে যায়, তাই এবার ওনাকে ইলেকট্রিক শক দেওয়া হয়। চ্যান যেন এই সিন দেখে আবারও প্যানিক অ্যাটাক না করে, তাই জিয়া ওকে কভার করে রাখে। কিন্তু এই ট্রিটমেন্টের পরও চ্যানের বাবা বাঁচে না, তিনি মারা যায়। এটা শুনে চ্যানের চোখে তো পানি চলে আসে। চ্যানের বাবা ওর সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করলো, চ্যান তো তার বাবাকে সবসময় নিজের বাবাই মনে করত। এই কারণে চ্যানের আজকে অনেক বেশি খারাপ লাগে। পরের দিন চ্যানের বাবাকে কবর দেওয়া হয়, সেখানে জিয়া আর তার মাও ছিল, কিন্তু জিয়ার মা তো মোটেও দুঃখিত ছিল না। তিনি জিয়াকে নিয়ে এখান থেকে চলে যাওয়ার কথা বলে। জিয়া ওর মাকে বলে, আমি চ্যানকে ছেড়ে কোথাও যাব না। এতে জিয়ার মা আর কিছুই বলে না। তারপর জিয়ার মা জিয়ার সঙ্গে চ্যানের বাড়িতেই থাকতে শুরু করে। পরের দিন চ্যান ঠিক করে ও একটি বিজনেস শুরু করবে, কারণ ওর পুলিশ হওয়ার স্বপ্ন তো অলরেডি ভেঙে গিয়েছে। এদিকে জিয়া যখন স্কুলে ছিল তখন ওকে তার মা কল দিয়ে বলে, স্কুলের বাইরে আসো, আমার বয়ফ্রেন্ড তোমার জন্য অপেক্ষা করছে, ওর সঙ্গে তুমি বাস স্ট্যান্ডে চলে আসো, আজকে আমরা এই শহর থেকে চলে যাব। আসলে জিয়ার মার এই শহরে থাকাটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছিল, কারণ তিনি যেখানেই যেত ওই মানুষগুলো তাকে মেরে ফেলার হুমকি দিত। তাই তিনি এখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এখান থেকে যাওয়ার আগে জিয়ার মা চ্যানের বাবার ওই দলিল দিয়ে ব্যাংক থেকে অনেক টাকা লোন নেয়। জিয়া তখন মনে মনে বলে, কয়েকদিন পরেই আমার পরীক্ষা, যদি এখান থেকে এখন চলে যাই তাহলে আমি আর কখনোই পড়াশোনা করতে পারবো না। মা শুধুমাত্র নিজের কথাই ভাবে, একবারও আমার কথা ভাবে না। এদিকে আমরা চ্যানকে দেখতে পাই, বিজনেস শুরু করার জন্য তার কিছু টাকার প্রয়োজন ছিল, তাই সে তার বাবার রুমে যায় আর ওই জায়গার পেপারগুলো খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে পেপার খুঁজে পায় না। তারপর এক উকিলের মাধ্যমে সে জানতে পারে তাদের জায়গার পেপার দিয়ে জিয়ার মা অনেক টাকা লোন নিয়েছে এবং এই শহর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা শুনে চ্যান তখন জিয়ার মাকে আটকাতে যায়। প্রথমে চ্যান স্কুলে যায় যাতে সে জিয়াকে জিজ্ঞাসা করতে পারে ওর মা এখন কোথায় আছে, কিন্তু স্কুলে গিয়ে চ্যান দেখে একটি লোক জিয়ার সঙ্গে জোর জবস্তি করছে। এটা দেখে চ্যান তখন ওই লোকটিকে মেরে ওইখান থেকে ভাগিয়ে দেয়। আসলে এটা জিয়ার মায়ের বয়ফ্রেন্ড ছিল, যিনি জিয়াকে নেওয়ার জন্য এখানে এসেছিল। তারপর চ্যান জিয়ার কাছ থেকে সব জানতে পারে যে ওর মা এখন কোনো একটা বাস স্ট্যান্ডে ওর জন্য অপেক্ষা করছে। এই শুনে চ্যান তাড়াহুড়া করে কাছের একটি বাস স্ট্যান্ডে চলে আসে, কিন্তু কোথাও জিয়ার মাকে খুঁজে পায় না। চ্যান জিয়াকে প্রশ্ন করে, তোমার মা কি তোমাকে বলেনি যে তিনি কোন শহরে যাচ্ছে? জিয়া বলে, না, আমাকে তো তিনি কিছুই বলেনি। তারপর ওরা অন্য আরেকটি বাস স্ট্যান্ডে যায়, কিন্তু সেখানেও খুঁজে পায় না। এক পর্যায়ে চ্যান তো রেগে গিয়ে জিয়াকে বকতে থাকে, তার উপর অনেক রাগ দেখায়। জিয়া বলে, আমি আবার কি করলাম? আমি তো তোমার সঙ্গে এখানেই আছি, আমি সত্যিই জানি না আমার মা এখন কোথায় আছে। কিন্তু চ্যান ওর কথা বিশ্বাসই করে না। সে জিয়াকে অনেক কড়া কড়া কথা শুনিয়ে এখানে একা ফেলে নিজে চলে যায়। এতে জিয়াও অনেক বেশি কষ্ট পায়। চ্যানের কাছ থেকে এতগুলো কথা শুনে জিয়া তো ঠিক করে সে আর চ্যানের বাড়িতে যাবেই না। ওর মা অনেক আগে জিয়ার কাছে একটি কার্ড রেখে গিয়েছিল, যার মধ্যে কিছু টাকা ছিল। এখন জিয়া এই টাকা দিয়ে স্কুলের হোস্টেলে থাকতে শুরু করে দেয়। এদিকে চ্যান অনেক বেশি চিন্তিত ছিল। ব্যবসা শুরু করার জন্য চ্যানের কাছে শুধুমাত্র চ্যানের বাবার এ বাড়িটাই ছিল, যেটা জিয়ার মা বন্ধক রেখেছে। এখন ওর কাছে আর কিছুই নেই। সে কিভাবে কি করবে কিছুই বুঝতে পারছিল না। মন খারাপ করে সে একটি জায়গায় চলে আসে। এখান থেকে চ্যান প্রায় সময় লোহা, স্টিল এগুলো কুড়িয়ে নিয়ে যেত আর দোকানে বিক্রি করে কিছু টাকা পেত। আর আজকেও চ্যান সেখানে লোহা খুঁজছিল। তখনই সে একটি লোককে সেখানে লুকিয়ে থাকতে দেখে। লোকটি তো চ্যানকে অনুরোধ করে বলতে থাকে, প্লিজ কাউকে তুমি বলো না যে আমি এখানে লুকিয়ে আছি। তখনই ওই গুন্ডা পান্ডাগুলো লোকটিকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে। তারা তো চ্যানকে দেখে চ্যানের কাছে জিজ্ঞাসা করে সে ওই লোকটিকে দেখেছে কিনা।
চ্যান বলে, দেখেছি একটু আগে লোকটি ওই রাস্তা দিয়ে পালিয়ে গিয়েছে। এই শুনে গুন্ডাগুলো সেদিকে চলে যায়। এদিকে লোকটি বাইরে বেরিয়ে এসে চ্যানকে ধন্যবাদ জানায় তাকে বাঁচিয়ে দেওয়ার জন্য, সাথে আরো বলে, তুমি আমাকে আজকে সাহায্য করলে, তাই তোমার যদি কখনো কোনো প্রয়োজন হয় আমাকে অবশ্যই বলবে। কিন্তু চ্যান ওনার কথা খুব একটা পাত্তা দেয় না আর সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখানো হয় জিয়ার অবস্থা এখন অনেক খারাপ হয়ে গিয়েছে। বেশিরভাগ সময় সে এখন না খেয়েই থাকতো, কারণ তার কাছে অল্প কিছু টাকাই ছিল, কিন্তু ধীরে ধীরে সে টাকাও শেষ হয়ে যায়। তাই জিয়া এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। জিয়ার মনে হচ্ছিল ওর মা হয়তো আবারও এই কার্ডে টাকা পাঠিয়েছে, তাই সে চেক করতে যায়। তখনই আমরা ব্যাংকে চ্যানকে দেখতে পাই, কিন্তু চ্যানকে দেখে জিয়া তো তাকে না দেখার ভান করে। তখনই এই মেয়েটি জিয়াকে এসে বলতে থাকে, তোমার মা লিনা তোমার অ্যাকাউন্টে কোনো টাকা পাঠায়নি। লিনার নাম শুনে লোকগুলো তো খেপে যায়, আর ওরা যখন জানতে পারে জিয়া লিনার মেয়ে, তখন ওরা জিয়াকে ওদের সঙ্গে নিয়ে যাচ্ছিল লিনার কাছ থেকে টাকা আদায় করার জন্য। কিন্তু এই সিন দেখে চ্যান আর চুপ করে থাকতে পারে না। সে লোকগুলোকে বলে, জোর মা আমার কাছ থেকে সবচেয়ে বেশি টাকা নিয়ে পালিয়েছে, তাই এই মেয়ের ব্যবস্থা আমি করব, তোমরা আমার উপর এর দায়িত্ব ছেড়ে দাও। এই বলে চ্যান জিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু জিয়া তখন নিজের হাত ছাড়িয়ে চ্যানের উপর রাগ দেখিয়ে ওইখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই জিয়ার অ্যাক্সিডেন্ট হতেই যাবে, তবে চ্যান তাকে বাঁচিয়ে নেয়। সাথে জিয়াকে বকা দিয়ে বলতে থাকে, তুমি কি দেখে হাঁটতে পারো না? জিয়া চ্যানকে কিছু টাকা দিয়ে বলে, আমি আমার মায়ের সমস্ত দাঁড় আস্তে আস্তে তোমাকে দিয়ে দিব। চ্যান বলে, আমি তোমাকে বাঁচানোর জন্য তখন সবার সামনে এই কথাগুলো বলে তোমাকে এখানে নিয়ে এসেছি, আমার কোনো টাকাই লাগবে না। জিয়া বলে, বললাম না আমি শুট করে দিব, এখন আমার পিছু করা বন্ধ করো। এই বলে সে চলে যায়। তারপর জিয়া হোস্টেলে চলে আসে, কিন্তু ওর কাছে খাবার খাওয়ার মতো একটা শুকনো ব্রেড ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু পেটে খিদে থাকার পরও জিয়া সম্পূর্ণ ব্রেডটা খায় না, পরে খাবে বলে যত্ন করে রেখে দেয়। আস্তে আস্তে তো ঠান্ডা পড়তে শুরু করে। জিয়ার কাছে কোনো গরম কাপড়ই ছিল না, সে পুরো দিন স্কুলে এই কাপড় পরে থাকতো। তাই জিয়া আজকে লুকিয়ে চ্যানের বাড়িতে চলে আসে নিজের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নেওয়ার জন্য। রুমে আওয়াজ হচ্ছে দেখে চ্যান একটি লাঠি নিয়ে ভিতরে আসে চোরকে মারার জন্য, কারণ চ্যান ভেবেছিল তার ঘরে হয়তো চোর ঢুকেছে। কিন্তু জিয়াকে দেখে চ্যান তো থেমে যায়। তারপর জিয়া যখন চলে যাচ্ছিল তখন চ্যান ওকে থামতে বলে, কারণ সে জিয়াকে ওর কিছু গরম জামা কাপড় দিতে চায়। কিন্তু জিয়া থামে না, সেখান থেকে চলে যায়। পরের দিন চ্যান একটি ব্যাগ নিয়ে হোস্টেলে যায় যেখানে জিয়া থাকতো। সে তখন গার্ডকে এই ব্যাগটি দিয়ে বলে সেই জন্য জিয়াকে ব্যাগটি দিয়ে দেয়। তারপর একটি মেয়ে জিয়াকে বলে তার নামে একটি ব্যাগ এসেছে। জিয়া তো এই শুনে অনেক খুশি হয়ে যায়। সে মনে করে তার মা হয়তো তার জন্য কিছু পাঠিয়েছে। কিন্তু কাউন্টারে এসে জিয়া জানতে পারে যে একটি ছেলে তার জন্য এই ব্যাগটি রেখে গিয়েছে, আর সে একটি চিরকুটও রেখে গিয়েছে যেখানে চ্যান লিখেছে, এই ব্যাগে তোমার মায়ের জিনিসপত্র রয়েছে। কিন্তু রুমে যাওয়ার পর জিয়া দেখে যে এখানে ওর মায়ের জিনিস ছাড়া আরো কিছু প্রয়োজনীয় জিনিস আছে, যা দেখে জিয়া তো রাগ করে চ্যানের কাছে চলে আসে আর বলে, তোমাকে না বলেছিলাম আমার তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই, কোনোদিনও আমার সঙ্গে দেখা করতে আসবে না। এই বলে জিয়া তো ব্যাগটি ছড়ে দিয়ে চলে যায়। এতে চ্যানও অনেক বেশি রেগে যায় আর বলে, আমি ওকে সাহায্য করতে চাইছি, কিন্তু ও উল্টো আমার উপরে রাগ দেখাচ্ছে, আমি আর কখনোই ওকে সাহায্য করব না। তখনই ওর বন্ধু ইয়ান বলে, তুমি হয়তো জানো না জিয়াও তোমাকে অনেক সাহায্য করেছিল। যেদিনকে তোমার ট্রেনিং ছিল ওই দিন জিয়া তোমার বাবাকে আটকে রেখেছিল, তাই তো আমি তোমাকে নিয়ে পালাতে পেরেছিলাম। এই কথা শুনে জিয়ার উপর থেকে চ্যানের সব রাগ চলে যায়। তাই সে আবারও জিয়ার পিছু করতে থাকে। চ্যান দেখে জিয়া এখন রাস্তায় রাস্তায় ঘুরে বোতল কুড়ায়। আসলে জিয়া এগুলো কালেক্ট করে বিক্রি করে আর সে টাকা দিয়ে নিজের জন্য খাবার কিনে। চ্যান জিয়াকে বলে, তুমি পড়াশোনা বাদ দিয়ে এসব কেন করছো, এই কাজ তোমাকে করতে হবে না। তবে জিয়া ওকে পাত্তাই দেয় না। তখনই আমরা সেখানে কয়েকজনকে দেখতে পাই যারা কুনজরে জিয়ার দিকে তাকাচ্ছিল। এটা দেখে চ্যান তো ওদের সঙ্গে ঝগড়া করতে যাচ্ছিল, তবে জিয়া তাকে আটকিয়ে বলে, তোমাকে আমার জন্য আর কিছু করতে হবে না, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারবো। এই বলে সে চলে যায়। কিন্তু চ্যান চুপ করে থাকতে পারে না। রাতের বেলা সে ওদের বাড়িতে গিয়ে ওদেরকে ইচ্ছে মতো মারতে থাকে, যার কারণে পরের দিন চ্যানকে পুলিশ স্টেশনে যেতে হয়। আর অফিসার জিয়াকেও সেখানে ডেকে আনে। সে প্রশ্ন করে, তোমার জন্য চ্যান এদেরকে মেরেছে, তোমাদের মধ্যে সম্পর্ক কি? জিয়া বলে, কোনোই সম্পর্ক নেই। এতে লোকগুলো বলে, যদি সম্পর্ক নাই থাকে তাহলে আমাদেরকে কেন মারলো? অফিসার তখন চ্যানকে প্রশ্ন করে যে তুমি কেন ওদেরকে মারলে? চ্যান বলে, ওদের মুখ দেখতে একদমই ভালো ছিল না, তাই আমি মেরে ওদের মুখ ঠিক করে দিয়েছি। এখানের অফিসারটা ভালো ছিল, তাছাড়া সে চ্যানকেও চিনতে পারে। ওই দিন একাডেমিতে চ্যান দেরি করে আসার কারণে সিলেক্ট হয়নি। এই অফিসারের নাম ছিল কাং। তিনি জিয়াকে তার মা বাবার কথা জিজ্ঞাসা করলে জিয়া বলে, আমার বাবা নেই।
চ্যানের বাবার সঙ্গে আমার মায়ের সম্পর্ক ছিল, কিন্তু ওর বাবা মারা গিয়েছে আর আমার মা এখান থেকে পালিয়ে গিয়েছে। জিয়ার এই কথাগুলো শুনে কাঙের তো জিয়ার উপর অনেকটা মায়া হয়। তখনই সেখানে কাঙের সঙ্গে দেখা করতে তার গার্লফ্রেন্ড মিং চলে আসে। কাং মিংকে বলে বাড়ি যাওয়ার সময় তুমি জিয়াকে ওর হোস্টেলে ছেড়ে দিও। এতে মিংও রাজি হয়ে যায়। তারপর কাং চ্যানকে বলে এরপর থেকে এমন ঝামেলাতে কখনোই জড়াবে না, এরকম ঝামেলায় জড়ালে কখনোই পুলিশের চাকরিতে জয়েন করতে পারবে না। চ্যান বলে এখন আর আমি পুলিশ হতেও চাই না। এই বলে চ্যান চলে যায়। এদিকে হোস্টেলে আসার পর জিয়ার তো চ্যানকে নিয়ে চিন্তা হচ্ছিল, কিন্তু সে ওকে কোনো কল কিংবা মেসেজ করে না। পরের দিন স্কুলে যাওয়ার পর জিয়া জানতে পারে ওদের হোস্টেলে কিছু কাজ হবে, তাই তো এখন থেকে সমস্ত স্টুডেন্টদেরকে বাড়িতে গিয়ে থাকতে হবে। এতে জিয়া তো চিন্তায় পড়ে যায় এই ভেবে যে সে এখন কোথায় যাবে। নিজের ব্যাগ নিয়ে সে হোস্টেল থেকে বের হয়ে যায়, কিন্তু জিয়া চ্যানের বাড়িতে না গিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। তখনই সে একটি ইন্টারনেট ক্যাফেতে জবের অফার দেখে। এখানে থাকা আর খাওয়ার ব্যবস্থাও আছে, তাই জিয়া এখানে কাজ করার সিদ্ধান্ত নেয়। তবে পরের দিন ইয়ান সেখানে গেম খেলতে গেলে জিয়াকে দেখে বুঝতে পারে সে এখন এই ক্যাফেতেই থাকে। এই দেখে ইয়ান তো তাড়াতাড়ি করে চ্যানের কাছে এসে বলতে থাকে যে জিয়া ওই ক্যাফেতেই থাকে। এই শুনে চ্যানের তো জিয়ার জন্য অনেক চিন্তা হয়। সে ইয়ানকে কল করে বলে তুমি জোর করে জিয়াকে আমার বাড়ির চাবিটা দিয়ে আসো। জিয়া আসবে বলে চ্যান তো পুরো ঘর পরিষ্কার করে রাখে, এমনকি জিয়ার বিছানাও ঠিক করে রাখে। কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও জিয়া তো চ্যানের বাড়িতে আসে না। এই কারণে চ্যানই ওর সঙ্গে দেখা করতে ওই ক্যাফেতে চলে আসে, কিন্তু জিয়া এখনো তাকে ইগনোর করছিল। চ্যান ওর সঙ্গে কথা বলতে চায়, কিন্তু জিয়া তার সাথে কোনো কথাই বলতে চায় না। পরের দিন থেকে চ্যান ওর পিছন করে জিয়াকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এক পর্যায়ে জিয়া রেগে গিয়ে বলে ওই দিন যখন আমার মা পালিয়ে গিয়েছিল তখন তুমি আমাকে কতগুলো কথা শুনিয়েছো, ওইসবে আমার কি দোষ ছিল? আমি নিজেও তো এসবে সাফার করছি। এইসব শুনে চ্যান তো ইমোশনাল হয়ে জিয়াকে জড়িয়ে ধরে আর বলে ওই দিন আমি অনেক বেশি রেগে গিয়েছিলাম, তাই তো তোমাকে বকা দিয়েছিলাম। এর জন্য আমি অনেক সরি। প্লিজ বাড়ি ফিরে এসো। তোমারও এই দুনিয়াতে কেউ নেই, আমারও এই দুনিয়াতে কেউ নেই। চলো আমরা একসঙ্গে পরিবারের মতো থাকি। জিয়াও ফাইনালি তার বাড়িতে যেতে রাজি হয়ে যায়। চ্যান বলে আমি এখন কাজ করি, তাই তোমার সব দায়িত্ব আমার। তুমি এখন থেকে আর প্লাস্টিকের বোতল কুড়াতে যাবে না। এই কথা শুনে জিয়ারও অনেক ভালো লাগে। তখনই হঠাৎ করে কারেন্ট চলে যায়। আসলে অনেক দিন ধরে চ্যান কারেন্টের বিল জমা দেয়নি, তাই লাইন কেটে দেওয়া হয়েছে। এবার তো দুজনে মোমবাতি জ্বালিয়ে ডিনার করে। দেখে মনে হচ্ছিল কিউট একটা ক্যান্ডেল লাইট ডিনার। যাক, পরের দিন দুজনের কাছে যে টাকা ছিল ওই টাকা দিয়ে ওরা বিল জমা করে। তারপর থেকে দুজনে তো ফ্যামিলির মতো থাকতে শুরু করে। পরের দিন চ্যান জিয়াকে একটি পুরনো ফ্যাক্টরিতে নিয়ে যায়। এখানে অনেক ধরনের পুরনো লোহা পড়ে থাকে, যেগুলো বিক্রি করে আগে চ্যান নিজের খরচ চালাতো। এবার দুজনে মিলে একসঙ্গে অনেকগুলো লোহা কালেক্ট করে, কিন্তু ওইখান থেকে যাওয়ার সময় একটি কুকুর ওদেরকে তাড়া করে, যা দেখে চ্যান তো জিয়ার হাত ধরে ওকে নিয়ে দৌড়ে পালিয়ে যেতে থাকে। যাই হোক, পরের দিন থেকে চ্যান তো আরো বেশি পরিশ্রম করতে শুরু করে। যা দেখে ওর বন্ধুরা বলে এমনিতেই তো তুমি অনেক বেশি কাজ করো, তার উপর এখন তো আরো এক্সট্রা কাজ করছো। এইভাবে কাজ করতে থাকলে তুমি তো অসুস্থ হয়ে যাবে, তাই জিয়ার কথা না ভেবে তুমি একটু নিজের কথাও ভাবো। উত্তরে চ্যান বলে জিয়াকে ওর মা বুঝা মনে করতো, কিন্তু আমি এমনটা মনে করি না। আমি যতটুকু পারবো সবটুকু দিয়ে জিয়াকে সাহায্য করব। এদিকে দেখা যায় জিয়াদের কলেজের হোস্টেলের কাজ শেষ হয়ে গিয়েছে। এই কারণে জিয়া এখন আবারও হোস্টেলে ফিরে যেতে চায়, তবে চ্যান তাকে যেতে দেয় না। সে তো হোস্টেল থেকে জিয়ার সমস্ত জিনিসপত্র বাড়িতে নিয়ে আসে, কিন্তু স্কুলে যাওয়ার পর জিয়া জানতে পারে ওর মা কয়েক মাস ধরে তার ফিস জমা দেয়নি। জিয়া অনেক মেধাবী স্টুডেন্ট ছিল, তাই স্কুলের টিচাররা এতদিন জিয়াকে এই ব্যাপারটা নিয়ে তেমন একটা প্যারা দেয়নি। তবে এখন তো আস্তে আস্তে তার টাকার অ্যামাউন্ট বেড়েই যাচ্ছিল, তাই ওনারা জিয়াকে টাকা পরিশোধ করতে বলে। এইসব শুনে জিয়ার মনটা তো একদম খারাপ হয়ে যায়। বাড়িতে যাওয়ার পরও জিয়া আপসেট ছিল। চ্যান প্রশ্ন করে তার কি হয়েছে। জিয়া ওকে সব কথা খুলে বলে যে তার স্কুলে অনেক টাকা ফি জমা হয়ে গিয়েছে। চ্যান বলে তুমি কোনো চিন্তা করো না, আমি সব টাকা শোধ করে দিব। এই শুনে জিয়া কিছুটা রিল্যাক্স হয়, কিন্তু চ্যান নিজেই তো চিন্তায় পড়ে যায় এতগুলো টাকা সে কোথায় পাবে। চ্যানের মাথায় তখন একটি আইডিয়া আসে। সে আবার এই গেমটা অনেক ভালো খেলতে পারত, এই কারণে সে বাজিতে এই গেম খেলতে শুরু করে দেয়। সেখানে শহরের কিছু বড় বড় ডোনার মাফিয়ারদের সঙ্গে সে গেম খেলে। তবে চ্যান এখানে জিতে যায়, যার কারণে সে বেশ কিছু টাকা পায়। তারপর যখন সে টাকাগুলো নিয়ে বাড়ি যাচ্ছিল তখনই কিছু গুন্ডা এসে তাকে ঘিরে ধরে আর
টাকাগুলো তার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। তবে চেন তো অনেক মার খাওয়ার পরও টাকাগুলো তাদেরকে দেয় না। এতে করে গুন্ডাগুলো তাকে আরো বেশি করে মারতে শুরু করে। ঠিক তখনই সেখানে মিস্টার জ্যাং নামের এ লোকটি এসে ওই গুন্ডাগুলোর কাছ থেকে চেনকে বাঁচিয়ে নেয়। তিনি তো চেনকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি তোমাকে বলেছিলাম না অবশ্যই তোমাকে সাহায্য করব। এখন আমিও তোমাকে সাহায্য করলাম, তুমি কি আমার সঙ্গে কাজ করবে? চেন এখানে কি বলে সেটার আমাদেরকে দেখানো হয় না। এই সিনটা এখানেই কাট হয়ে যায়। পরের সিনে আমরা চেনকে বাড়িতে দেখতে পাই। চেনকে আহত দেখে জিয়া তো চিন্তায় পড়ে যায়। সে জিজ্ঞাসা করতে থাকে, তোমার কি হয়েছে, কিভাবে চোট পেয়েছো? চেন বলতে থাকে, আরে এটা তেমন কিছু না, এই নাও তোমার স্কুলের বেতন। এখন থেকে তোমাকে আর টাকা নিয়ে চিন্তা করতে হবে না। আমি কিন্তু টাকাগুলো অবৈধ কাজ করে পাইনি, অনেক কষ্ট করে পেয়েছি। তাই তুমি নিজের ইচ্ছে মতো এই টাকাগুলো খরচ করতে পারো। তারপর থেকে চেন আরো ভালোভাবে জিয়ার খেয়াল রাখতে শুরু করে। জিয়ার যে সমস্ত জামাগুলো ছিঁড়ে গিয়েছে সেগুলো চেন নিজের হাতে সেলাই করে দেয়। জিয়া অনেক রাত পর্যন্ত পড়াশোনা করত। চেন তাকে এত প্রেশার নিয়ে পড়াশোনা করতে মানা করে, কিন্তু জিয়া ওর কথা শোনে না। আসলে জিয়া স্কলারশিপ নেওয়ার জন্যই এত পরিশ্রম করছিল, কিন্তু এই চক্করে জিয়া নিজেই অসুস্থ হয়ে যায়। তারপর ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। চেক আপের পর ডক্টর বলে, বাইরের খাবার আর বাসি খাবার খাওয়ার জন্য জিয়ার এই অবস্থা হয়েছে। আজ থেকে তুমি ওর খেয়াল রেখো, জিয়া যেন এই সমস্ত খাবার আর না খায়। এতে তো চেন বাড়িতে গিয়ে নিজের হাতে জিয়ার জন্য খাবার রান্না করে। আজ থেকে চেন জিয়াকে আর বাইরের খাবার খেতেই দেয় না। সে বাইরে এত পরিশ্রম করে এসেও জিয়ার জন্য আবার বাড়িতে এসে রান্না করে, জিয়ার খেয়াল রাখে। এমনকি চেন তো জিয়াকে স্কুলেও দিয়ে আসতো। আজকে চেন জিয়াকে একটা কিউট ব্রেসলেট গিফট করে। চেন যখন স্কুলে দিয়ে চলে যাচ্ছিল তখন এক টিচার চেনকে বলে, তুমি জিয়াকে একটু বলে দিও স্কলারশিপ পাওয়ার জন্য জিয়া সারাদিন পড়াশোনা করে, এই চক্করে সে কিন্তু অসুস্থ হয়ে যাবে। এমনকি টাকা বাঁচানোর জন্য স্কুলে কোনো খাবারও খায় না। এই কথাগুলো শুনে চেনের তখন জিয়াকে নিয়ে আরো চিন্তা হয়। রাতের বেলা চেন আবারও ওই মাফিয়াদের আড্ডায় যায়, কিন্তু একজন বডিগার্ড হিসেবে। আসলে মিস্টার জ্যাং ওকে নিজের বডিগার্ড বানিয়েছে, আর ওই সময় তিনি এই অফারটাই তাকে করেছিল। এদিকে জিয়া যখন এই কথা জানতে পারে যে চেন এই জব নিয়েছে, তখন সে চেনকে এই জবটা ছেড়ে দিতে বলে। চেন বলে, আরে তুমি যা মনে করছো তেমন কিছুই না, আমাকে মারপিট করতে হবে না, আমি শুধু বসের সঙ্গে এখানে সেখানে যাওয়া আসা করব। তাছাড়া এই কাজের জন্য আমাকে অনেক টাকা দেওয়া হবে, তাই আমি এই জবটা ছাড়তে পারবো না। পরের দিন চেন বাড়িতে এসে দেখে জিয়া পেট ব্যথায় ছটফট করছে। তাই চেন তাড়াতাড়ি করে জিয়াকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর বলে, জিয়ার স্ট্রমা প্রবলেম হয়েছে, এখনই সার্জারি করতে হবে, কিন্তু এর জন্য অনেক টাকা প্রয়োজন। চেন বলে, আমি সব টাকা দিয়ে দিব, তারা যেন সার্জারি করার ব্যবস্থা করে। ডক্টর তখন চেনকে একটা পেপারে সাইন করতে বলে, কিন্তু ডক্টর যখন জানতে পারে যে চেন জিয়ার বায়োলজিক্যাল ভাই না, তখন সে সার্জারি করতে মানা করে দেয়, কারণ এখানে আসল ফ্যামিলি মেম্বারের সিগনেচার লাগবে। তখনই আমরা এখানে কাংকে দেখতে পাই। চেনের কাছ থেকে সবকিছু শোনার পর কাং বলে, আমি একজন পুলিশ অফিসার, জিয়ার কেউ নেই, তাই তার সব দায়িত্ব আমি নিছি, আপনারা সার্জারি করতে পারেন। এই শুনে ডক্টর সার্জারি করতে রাজি হয়ে যায়। তারপর জিয়ার সার্জারি করা হয়। চেন ওর সঙ্গে দেখা করতে যায়। জিয়া তখনও অজ্ঞান ছিল। জিয়া যখন একটু সুস্থ হয়ে যায় তখন ওকে ছুটি দেওয়া হয়। বাড়িতে যাওয়ার পর থেকে চেন জিয়ার আরো বেশি খেয়াল রাখতে শুরু করে, যা দেখে চেনের বন্ধুরা তাকে বলে, তুমি তো সারাটা দিন বাইরে অনেক কাজ করো, তারপর বাড়িতে এসো জিয়ার জন্য রান্না করো, দেখাশোনা করো, আর কত তুমি অন্যের বোঝা বয়ে বেড়াবে। এই কথাটা শুনে চেন তো ওদের উপর অনেক রেগে যায় আর বকা দিয়ে বলতে থাকে, খবরদার দ্বিতীয়বার যেন আমি এই কথাটা তোদের থেকে না শুনি, জিয়া কখনোই আমার কাছে বুঝা না। এদিকে আমরা জিয়াকে দেখতে পাই, সে আবার তাদের এইসব কথা শুনে ফেলে। জিয়ারও তখন নিজেকে বুঝা বলেই মনে হচ্ছিল। পরের দিন স্কুলের রেজাল্ট দেওয়া হয়। জিয়া ফার্স্ট হয়েছে, এবার সে স্কলারশিপ পাবে। জিয়া যখন এই খুশির খবর চেনকে দিতে যাচ্ছিল, ঠিক তখনই ওর সঙ্গে ওর মায়ের দেখা হয়। ওর মাকে দেখে ভালোভাবে বোঝা যাচ্ছিল তিনি এখন অনেক ধনী হয়ে গিয়েছে। তারপর জিয়ার মা তাকে বলতে থাকে, এই শহর থেকে যাওয়ার পর আমি ধরা পড়ে গিয়েছিলাম, কয়েক মাস আমি জেলও খেটেছি। তারপর জেল থেকে বের হয়ে একজন বড় লোককে বিয়ে করি, যার কাছ থেকে টাকা নিয়ে আমি আমার সব লোন শোধ করে দিয়েছি। জিয়া প্রশ্ন করে, তাহলে এখন তুমি এখানে কেন এসেছ? জিয়ার মা বলে, তোমাকে নিয়ে যেতে। মানছি আমি ভুল করেছি, কিন্তু এখন তো আমি তোমার জন্যই ফিরে এসেছি, আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চাই। আমার হাজব্যান্ড তোমাকে বিদেশে পড়াবে, তোমার আর কষ্ট করে এখানে থাকতে হবে না, আমি তোমাকে অনেক
ভালো একটি জীবন দিব। জিয়া বলে, তুমি কিন্তু এখনো পর্যন্ত চ্যানের টাকা পরিশোধ করনি। মা বলে, আমি ওকে টাকা দিয়ে দিব। মা বলে, আমি একটা শর্তে চ্যানের সব টাকা দিয়ে দিব, সেটা হলো তোমাকে আমার সঙ্গে চলে যেতে হবে। তারপর জিয়ার মা জিয়াকে চ্যানের বাসায় ছাড়তে আসে। এখানেও তিনি বলছিল, ভেবে দেখো, তুমি যদি একবার বিদেশে যাও তাহলে তোমার ফিউচার একদম ব্রাইট হয়ে যাবে। তখন আবার চ্যান উপর থেকে এই সব কিছুই শুনছিল। এসব শুনে চ্যানের মনটা তো অনেক খারাপ হয়ে যায়, কারণ জিয়াই তার একমাত্র পরিবার। এখন জিয়াও হয়তো তাকে ছেড়ে চলে যাবে। তারপর ডিনার করার সময় জিয়া সাহস করে চ্যানকে বলতে থাকে, আজকে আমার মা আমার সাথে দেখা করতে এসেছিল, তিনি বলেছে তোমার টাকাও ফিরিয়ে দিবে, কিন্তু এর বদলে আমাকে নিয়ে চলে যাবে। চ্যান তখন বলতে থাকে, তোমার মা আমাকে কত টাকা দিবে তাকে বলে দিও আমাকে বেশি করে টাকা দিতে, কারণ এত বছর ধরে আমি তোমার দেখাশোনা করেছি, তোমার পিছনে কত কত টাকা খরচ করেছি, সব টাকাই আমার লাগবে। ওর এই কথাটা শুনে জিয়ার তো মনটাই ভেঙে যায়। সে আশা করেনি চ্যান তাকে এমন একটা কথা বলবে। তবে চ্যান কিন্তু জিয়ার ভালোর জন্যই এ কথাগুলো বলেছিল। চ্যান ভাবছিল সে জিয়ার সাথে এমন ব্যবহার করলে জিয়া তাকে ছেড়ে চলে যাবে আর বিদেশে তার ভালো একটা ফিউচার হবে। এদিকে জিয়া তো চ্যানের বলা কথাগুলোই ভাবছিল, আর সে চিন্তায় পড়ে যায় যে এখন সে কি করবে। সে তো বিদেশে গিয়ে পড়াশোনাও করতে চায়, কিন্তু চ্যানকেও ছাড়তে চায় না। জিয়া তখন চ্যানকে বলে, কয়েকদিন পর আমি স্কলারশিপ পেয়ে যাব, তখন আমার পড়াশোনার পিছনে 1 টাকাও খরচ হবে না, আমাদের সব প্রবলেম ঠিক হয়ে যাবে, ভালো একটি ইউনিভার্সিটিতে আমি অ্যাডমিশন নিতে পারবো। তাই বুঝতে পারছি না এখন আমি কি করব। কিন্তু চ্যান ওকে কিছুই বলে না। পরের দিন জিয়া যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখে চ্যান ওর জন্য ওর পছন্দের প্যানকেক বানিয়ে রেখেছে, সাথে চ্যান ওর জিনিসপত্র প্যাক করে রেখেছিল। এটা দেখে জিয়ার মনটা তো খারাপ হয়ে যায়। এর মানে চ্যানও চায় জিয়া যেন বাইরে গিয়ে পড়াশোনা করে। তারপর চ্যান নিজে জিয়াকে ওর মায়ের কাছে রেখে আসে। জিয়ার মনটা তখন অনেক বেশি খারাপ ছিল, কারণ আজকের পর থেকে সে চ্যানকে দেখতে পাবে না। তখনই জিয়ার মাকে ওনার নতুন হাজবেন্ড কল করে বলে যে আজকে আমার ছেলে বিদেশ থেকে ফিরে আসছে, তোমাকে দেখে ও তেমন একটা রিয়েক্ট না করলেও জিয়াকে দেখে সে অনেক রেগে যেতে পারে, তাই তুমি এখন জিয়াকে বাড়িতে এনো না। তাই জিয়ার মা জিয়াকে বলে, প্রথমে আমি বাড়িতে গিয়ে ওর ছেলের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলি, তারপর তোমাকে নিয়ে যাব। জিয়া বলে, আমি কোনোদিনও তোমার সঙ্গে যাব না, আমি তো তোমাকে গুড বাই বলতে এসেছিলাম, আর বাড়িতে তোমার কিছু জিনিসপত্র ছিল যেগুলো ফিরিয়ে দিতে এসেছি। এসব শুনে জিয়ার মা তো অবাক হয়ে যায় আর বলে, মানছি আমার ভুল হয়েছে, কিন্তু আমি তোমাকে কিভাবে একা ফেলে যাব। জিয়া বলে, কেন, আগে যেভাবে ফেলে চলে গিয়েছিলে সেভাবেই যাও, তখন তো আমি অনেক ছোট ছিলাম, একা ছিলাম, কিন্তু এখন আমি আর একা নেই, আমারও পরিবার আছে। এই বলে জিয়া চ্যানের কাছে চলে আসে। চ্যান তো তখনও বাস স্ট্যান্ডেই বসেছিল। জিয়াকে ওর দিকে আসতে দেখে চ্যান কিছুটা অবাক হয়। জিয়া এসে বলে, আমি মায়ের সাথে যাব না, তোমার সঙ্গে এই শহরেই থাকতে চাই। চ্যান বলে, বোকা নাকি, সেখানে গেলে তুমি অনেক ভালো থাকবে, ভালো ভালো ড্রেস পরতে পারবে, অনেক ভালো জায়গায় পড়াশোনাও করতে পারবে। জিয়া বলে, তুমি আমার একমাত্র পরিবার, আমি যদি চলে যাই তাহলে তুমি তো একা হয়ে যাবে। এই বলে সে চ্যানকে জড়িয়ে ধরে। জিয়া আর চ্যানকে ছেড়ে যাবে না এই ভেবে চ্যান তো অনেক খুশি হয়ে যায়। তারপর 1 বছরের পরের সিন দেখানো হয়। জিয়ার এখন মাধ্যমিক স্কুলও শেষ হয়ে গিয়েছে, এই কারণে স্কুলে একটি পার্টি রাখা হয়। সেখানে প্রত্যেক স্টুডেন্টের ফ্যামিলি মেম্বার এসেছিল, আর জিয়ার ফ্যামিলি মেম্বার হিসেবে চ্যান এসেছিল। জিয়ার এক ক্লাসমেট যার নাম ছিল লিন, সে আবার সারাক্ষণ জিয়ার সাথে চিপকে চিপকে থাকতো, যা দেখে চ্যানের তো অনেক বেশি জেলাস হচ্ছিল, কিন্তু সে কিছু বলতেও পারছিল না। তারপর লিন চ্যানের সঙ্গে দেখা করতে আসে। চ্যান লিনকে বলে, তোমার বয়স এখন অনেক কম, এই বয়সে পড়াশোনা করতে হয়, মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করতে হয় না। লিন বলে, পড়াশোনাতে আমি অনেক ভালো, আর আমি জিয়ার সঙ্গে বন্ধুত্ব করেছি, এখনো পর্যন্ত আমার মনের কথা তাকে বলিনি, তবে খুব জলদি আমাদের একটা ম্যাথ কম্পিটিশন আছে, যার জন্য আমাদেরকে বাইরে যেতে হবে, তখনই আমি জিয়াকে প্রপোজাল করব, আর তখনও যদি প্রপোজাল করতে না পারি তাহলে গ্রাজুয়েট হওয়ার সময় নিশ্চয়ই ওকে প্রপোজাল করব। ছেলেটার কাছ থেকে এসব কথা শুনে আমাদের চ্যানের মুখটা তো একেবারে চুপসে যায়। বেচারা চ্যান কিছু বলতেও পারছিল না। যাই হোক, তারপর চ্যান ওর বডিগার্ডের জবে যায়। চ্যানকে দেখে মিস্টার জ্যাংয়ের এক বন্ধু জ্যানকে বলছিল, তোমার বডিগার্ডটা অনেক ভালো, সারাক্ষণ তোমাকে প্রটেক্ট করে, কিন্তু আমার একটা বডিগার্ডও ভালো না, কিছুদিনের জন্য আমি অন্য শহরে যাব, তুমি কি চ্যানকে আমার সঙ্গে পাঠাবে? মিস্টার জ্যাং চ্যানকে ওর সঙ্গে পাঠাতে রাজি হয়ে যায়। পরের দিন মিস্টার জ্যাংয়ের বন্ধু যার নাম ছিল হান, সে তো চ্যানকে ওনার সঙ্গে নিয়ে একটা মেয়ের সঙ্গে ডিল করতে যায়। এই মেয়েটার নাম হলো লুলি।
প্রথম দেখাতেই লুলি তো আমাদের চ্যানের উপর ক্রাশ খেয়ে যায়। চ্যানের কথা বলার স্টাইল, ওর ব্যবহার সবকিছুই লুলির অনেক পছন্দ হয়। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পাই, ওর ক্লাসের কিছু মেয়েরা তখন প্রেম ভালোবাসা নিয়ে কথা বলছিল, আর জিয়া সেসব কথা মন দিয়ে শুনছিল। মেয়েগুলো বলছিল কোনো মেয়ে যদি কয়েক সেকেন্ড কোনো ছেলের দিকে তাকিয়ে থাকার পর তাকে কিস করতে ইচ্ছে হয়, তাহলে ওই মেয়েটি ছেলেটাকে পছন্দ করে। এদিকে আমরা লুলি আর চ্যানকে একসঙ্গে দেখতে পাই। ইতিমধ্যে লুলি তো চ্যানের জন্য একদম পাগল হয়ে যায়। সে চ্যানকে একটা ডিভিডি দিয়ে বলে, তোমার ইংরেজি অনেক ভালো, কিন্তু তুমি যদি আরো ভালো ইংরেজি শিখতে চাও তাহলে এই মুভিটা দেখো। এতে চ্যানও রাজি হয়ে যায় আর তার কাছ থেকে সিডিটা নিয়ে নেয়। তো চ্যান যখন গাড়ি থেকে নামছিল তখন আমরা সেখানে জিয়াকে দেখতে পাই, কারণ চ্যান জিয়াকে নেওয়ার জন্য তার স্কুলের সামনেই নেমেছিল। এখানে জিয়া আবার চ্যানকে একটি মেয়ের সঙ্গে দেখে অনেকটা জেলাস হচ্ছিল, তাই সে মনে মনে অনেক রেগেছিল আর চ্যানের সঙ্গে ঠিকমতো কথা বলছিল না, এমনকি দূরত্ব বজায় রেখে হাঁটছিল। এতে চ্যান কিছুটা অবাক হয় আর ভাবে এই মেয়ের আবার কি হলো, সে এমন ব্যবহার কেন করছে। তো রাতের বেলা তারা যখন ডিনার করছিল, জিয়া তখন ভাবছিল ওই মেয়েটাকে কেন সে চ্যানের সঙ্গে ছিল। এদিকে চ্যানও ভাবছিল কয়েকদিনের জন্য জিয়া তো লিনের সঙ্গে অন্য শহরে যাবে, না জানি লিন জিয়ার সাথে কি কি করে। যাই হোক, পরের দিন তারা যখন বাড়িতে ছিল তখন চ্যান তো লুলির দেওয়া ওই মুভিটা দেখছিল আর জিয়াকেও তার সঙ্গে মুভি দেখতে বলে। প্রথমে তো সবকিছু নর্মালি ছিল, কিন্তু আস্তে আস্তে সিনগুলো অনেক বেশি রোমান্টিক হয়ে যাচ্ছিল। এতে দুজনেই তো অনেকটা অকওয়ার্ড ফিল করতে থাকে, তবে কেউই কিছু বলছিল না, সবকিছু স্বাভাবিক হওয়ার ভান করছিল। এক পর্যায়ে চ্যান থামতে না পেরে জিয়াকে বলে, আমার জন্য পানি নিয়ে আসো। জিয়া তো এক দৌড়ে রান্না করে চলে আসে। সে প্রথমে পানি খেয়ে নিজেকে ঠান্ডা করে, তারপর চ্যানের জন্য পানি নিয়ে যায়, কিন্তু চ্যান তখন সেখানে ছিল না। সেও নিজেকে ঠান্ডা করার জন্য বাড়ি থেকে পালিয়েছে। যাই হোক, পরের দিন দেখা যায় আজকে আবার একটি ফেস্টিভ্যাল ছিল। চ্যান আর জিয়াও ঘুরতে বের হয়। তাদের নিয়মে আছে এই ড্রাগনের মাথা ছুঁয়ে যদি কোনো কিছু চাওয়া হয় তাহলে নাকি সেটা পূরণ হয়। এই জন্য জিয়া তো খুব চেষ্টা করছিল ড্রাগনের মাথা ছুঁয়ে উইশ করার জন্য। চ্যান তখন তাকে কোলে তুলে ড্রাগনের মাথা ছুঁতে সাহায্য করে, যার কারণে জিয়া খুব সহজে ড্রাগনের মাথা ছুঁয়ে ইচ্ছা চেয়ে নেয়। তারপর দুজনে একটি মন্দিরে যায়। চ্যান যখন প্রার্থনা করছিল তখন জিয়া তো ওকেই দেখছিল, তবে চ্যান এখানে নিজের জন্য কিছুই চায় না, শুধু জিয়ার জন্যই দোয়া করতে থাকে। তারপর বাড়িতে এসে চ্যান ওর বালিশের তলায় একটি কার্ড দেখতে পায়, যেখানে কিছু মন্ত্র লেখা ছিল। সে বলে, এগুলো কি? জিয়া বলে, আমি মন থেকে বিশ্বাস করি, তাই তোমার জন্য এটা এনেছি, এটাকে ফেলবে না। তারপর চ্যান ওর ডিউটিতে যায়। তখনই সেখানে পুলিশ অফিসার কাং আসে। আসলে ওরা জানতে পেরেছে এখানে অবৈধ কিছু কাজ হচ্ছে, যা দেখে মিস্টার জ্যাং তো ঘাবড়ে যায়। তবে চ্যান কাংয়ের সঙ্গে কথা বলে খুব সহজেই ব্যাপারটা হ্যান্ডেল করে নেয়, যা দেখে মিস্টার জ্যাং তো চ্যানের উপর আরো বেশি ইমপ্রেস হয়ে যায়। পরের দিন নিউ ইয়ার ছিল। নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য অফিসার কাং আর ওনার গার্লফ্রেন্ড মিং চ্যানের বাড়িতে আসে ওদের দুজনকে সঙ্গ দিতে। ওরা চারজনে এখানে অনেক মজা করে। কাং বলে, আমরা খুব জলদি বিয়ে করব, আর বিয়েতে অবশ্যই তোমাদের দুজনকে থাকতে হবে। আজকে রাতে তারা এখানেই থেকে যায়। মিং থাকে জিয়ার সাথে আর কাং চ্যানের সাথে। মিং তো জিয়াকে প্রশ্ন করে, তুমি তো এখন বড় হয়েছ, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? তুমি কি কাউকে পছন্দ করো? মিং এর এই কথা শুনে জিয়ার মাথায় তখন চ্যানের কথাই আসছিল, তাই সে অনেক বেশি লজ্জা পেয়ে যায়। এদিকে কাং চ্যানকে বলে, মিস্টার জ্যাং মোটেও ভালো মানুষ না, তাই তুমি ওর থেকে একটু সাবধানে থেকো। চ্যান বলে, আমি ওর সঙ্গে থাকি ঠিকই, কিন্তু কোনো অবৈধ কাজ করি না। জিয়া চলে যাওয়ার পর চ্যানের মাথায় তখন ওই রোমান্টিক সিনগুলোই ঘুরছিল, যেগুলো সে ওই মুভিতে দেখেছিল। ওরও ইচ্ছা করছিল এসব ট্রাই করতে। আমরা তখন জানতে পারি আজকে চ্যান যখন জিয়াকে কোলে তুলেছিল তখন ওর মনে জিয়ার জন্য অন্যরকম ফিলিংস কাজ করেছে, যেটা আর কখনোই করেনি। তাই চ্যান এসে এবার তার মনের কথাগুলো ইয়ানকে বলে। ইয়ান বলে, এই ব্যাপার এটা তো খুবই স্বাভাবিক, এর মানে তোর এখন একটি গার্লফ্রেন্ডের প্রয়োজন, কত বছর তুই আর একা থাকবি। লুলি আবার ওদের কথা শুনে ফেলে আর সে চ্যানকে বলে, তুমি কি আসলেই সিঙ্গেল? তুমি যদি তোমার গার্লফ্রেন্ড বানাতে চাও তাহলে আমি কিন্তু রাজি আছি। চ্যান বলে, আমি জানি না রিলেশন কিভাবে হ্যান্ডেল করতে হয়, গার্লফ্রেন্ডকে কিভাবে খুশি রাখতে হয়। লুলি বলে, কোনো ব্যাপার না, চলো আমরা ডেটে যাই, ওইখানে আমি তোমাকে সবকিছু শিখাবো। এতে চ্যানও রাজি হয়ে যায়, কিন্তু সে তার সঙ্গে ওর বন্ধুদেরকেও নিয়ে যাবে।
এদিকে জিয়া যখন জানতে পারে যে কাল সে চ্যানের সঙ্গে ঘুরতে যাবে, সে তো অনেক খুশি হয়ে যায়। এই প্রথমবার জিয়া চ্যানের জন্য তার ঠোঁটে লিপস্টিক পরে। তারপর সবাই একটি পার্কে চলে আসে। এখানে লুলি চ্যানের সঙ্গে চিপকে থাকে, যা দেখে জিয়া তো অনেক বেশি জেলাস হয়। তাই জিয়া যখনই সুযোগ পায় তখনই লুলিকে চ্যানের কাছ থেকে দূরে সরিয়ে দিত। কিন্তু চ্যানের বন্ধুরা জিয়াকে ওদের মাঝখান থেকে সরিয়ে আনতো, কারণ ওরা চাইছিল চ্যান যেন লুলির সঙ্গে ডেট করে। তো আগেরবার রাইড নেওয়ার সময় লুলি তো চ্যানের সঙ্গে ছিল, তাই এবার জিয়া চ্যানের সঙ্গে যাবে বলে জেদ ধরে। কিন্তু এরা দুজনে জিয়াকে টেনে ওদের সঙ্গে নিয়ে যায়। তারপর ওরা এটা দেখার চেষ্টা করছিল যে লুলি আর চ্যান কি করছে। লুলি তখন চ্যানের চুল ঠিক করে দিচ্ছিল, যা দেখে মনে হচ্ছিল তারা হয়তো কিস করছে। এই সিন দেখে তারা দুজনে তো চেঁচিয়ে ওঠে, কিন্তু জিয়া তো সেখানে কি হচ্ছে তা ভেবে ছটফট করতে থাকে। ওর তো লুলির উপর অনেকটা রাগ হচ্ছিল। তারপর তারা সবাই লাঞ্চ করতে যায়, যেখানে চ্যান লিনাকে খাবার তুলে দিচ্ছিল। এটা দেখে জিয়া আরো জেলাস হয়। লুলি তখন প্রশ্ন করে, তোমরা কি আপন ভাই বোন? ইয়ান বলে না, ওদের মধ্যে রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু ওরা ভাই বোন। ইয়ান আরো বলে, এরা দুজনেই কিন্তু অনেক ভালো রান্না করে, তাই তুমি ওদের বাড়িতে যেতে পারো। লুলি বলে, তাহলে তো আমি কালকেই যাব। এটা শুনে জিয়া বলে, এখন যাওয়া যাবে না, সামনে তো আমার পরীক্ষা, আমি অনেক ব্যস্ত থাকবো। ইয়ান বলে, কোনো ব্যাপার না, তুমি স্কুলে গিয়ে পড়াশোনা করবে, চ্যানকে রান্না করে খাওয়াবে। লুলিও রাজি হয়ে যায়, কিন্তু ইয়ানের এ কথা শুনে জিয়া তো তার উপরেই রেগে যায়। আর বাড়ি যাওয়ার পরও জিয়া অনেক রেগেছিল। তো যাই হোক, এভাবে তাদের দিনগুলো চলতে থাকে। দেখতে দেখতে জিয়ার ফাইনাল পরীক্ষা চলে আসে। এদিকে লুলি আবার বিদেশ চলে যাচ্ছিল, তাই চ্যান তাকে বিদায় জানাতে এয়ারপোর্টে আসে। এখানে লুলি তাকে বেশ কিছু কথা বলে। তো যাই হোক, পরীক্ষার দিন চ্যান জিয়াকে কলেজে দিয়ে আসতে যায়। জিয়ার তো ভয়ে গলা শুকিয়ে যাচ্ছিল। চ্যান বলে, তুমি একদম চিন্তা করো না, আর পরীক্ষার হলে বসে ঠান্ডা মাথায় সবকিছু লিখবে। জিয়া বলে, ঠিক আছে, আমি ভালোভাবেই লিখব। তারপর জিয়া তো ক্লাসরুমে যেতে গিয়েও আবারও ফিরে আসে। তখন চ্যান জিয়াকে জড়িয়ে ধরে বলে, একদম ভয় পেও না, আমি এখানেই দাঁড়িয়ে আছি। জিয়া বলে, ঠিক আছে। এই বলে সে পরীক্ষা দিতে চলে যায়। তারপর দেখা যায় সত্যি সত্যি জিয়ার পরীক্ষা অনেক ভালো হয়েছে। সে দৌড়ে বাইরে বের হয়ে আসে আর চ্যানকে জড়িয়ে ধরে বলে, আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে। চ্যান তো জিয়ার জন্য একটা সানফ্লাওয়ার কিনে রেখেছিল, যেটা দেখে জিয়া আরো বেশি খুশি হয়ে যায়। বাড়িতে আসার পরও জিয়া তো সানফ্লাওয়ারটাকে ব্যালকনির একপাশে রেখে দেয়, যেখান থেকে ফুলগুলো অনেক বেশি রোদ পাবে। তারপর তারা দুজনে মিলে অনেক গল্প করতে থাকে। পরের দিন জিয়া আর চ্যান কাং আর মিং এর সাথে তাদের বিয়ের শপিং করতে যায়। চ্যান তো যায় কাং এর সাথে, আর জিয়া যায় মিং এর সাথে। মিং তখন তার ওয়েডিং এর ড্রেসগুলো দেখছিল, অন্যদিকে কাং তাদের ওয়েডিং রিং কিনছিল। যাই হোক, তারপর তারা সবাই একসাথে মিলিত হয় আর সেখানে বসে খাওয়া দাওয়া করে। এখানে কাং জিয়াকে জিজ্ঞাসা করে, তোমার তো অ্যাডমিশন পরীক্ষা হয়ে গিয়েছে, এখন কোথায় ভর্তি হবে? জিয়া বলে, আমি এই শহরের আশেপাশে কোথাও ভর্তি হব, কারণ বেশি দূরে আমি যেতে পারবো না। কাং বলে, এই শহরটা তো অনেক ছোট, তুমি এখানে কেন থাকবে? তোমার নাম্বার তো অনেক ভালো, তুমি বড় কোনো শহরে গিয়ে পড়াশোনা করতে পারো। তখনই চ্যান বলে ওঠে, ও আসলে বাড়ি ছেড়ে যেতে চাইছে না, কারণ সে আমাকে ছাড়া থাকতে পারবে না। এই কথাটা শুনে কাং মেয়েদেরকে বলে, তোমরা দুজনে খাও, আমি চ্যানকে নিয়ে একটু নিচে যাচ্ছি। নিচে এসে কাং চ্যানকে কিছু কথা বলে, আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। পরের সিনে দেখা যায় চ্যান আর জিয়া দুজনে দাঁড়িয়েছিল। জিয়া জিজ্ঞাসা করে, কাং তোমাকে কি বলেছে? চ্যান বলে, কেন, এসব শুনে তুমি কি করবে? কিন্তু জিয়া তো বায়না ধরে যে কাং কি বলেছে সেটা সে শুনতে চায়। তখন চ্যান আদর করে জিয়ার মুখটা চেপে ধরে আর বলে, তাড়াতাড়ি চলো, এখনই বাড়ি যেতে হবে, তা না হলে বৃষ্টি শুরু হয়ে যাবে। তারপর তারা কাং আর মিংকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে। ওরা দুজন বাইকে করে যাচ্ছিল। সেখানে জিয়া বলতে থাকে, কাং কিন্তু ঠিক কথাই বলেছে, আমার ভালো কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া উচিত। তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই কাং চ্যানকে নিচে নিয়ে বলেছিল, চ্যান তুমি কি করছো বুঝতে পারছো? তোমাকে দেখে স্পষ্টভাবে বোঝা যায় তুমি জিয়াকে অনেক ভালোবাসো, তার ভালোর জন্য এখন তোমার তাকে ছেড়ে দেওয়া উচিত। সে অন্য শহরে গিয়ে পড়তে চায়, কিন্তু তোমার জন্য যেতে পারছে না। বর্তমানে চ্যান ভাবতে থাকে অফিসার তাকে ঠিক কথাই বলেছে, এই কারণে সে তো একটু বিব্রত ফিল করছিল। তখনই হুট করে তাদের গাড়িটা খারাপ হয়ে যায়। এজন্য তারা বাইকটাকে ঠেলতে ঠেলতে ওই গ্যারেজের সামনে চলে আসে, যেখান থেকে তারা মাঝে মাঝে এসে লোহা কুড়িয়ে নিয়ে যেত। তখনই সেখানে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়। দুজনে চুপচাপ বসে থাকে। হুট করে নীরবতা ভেঙে চ্যান বলে, তোমার কি ঠান্ডা লাগছে? জিয়া বলে, না,
কিন্তু চ্যান নিজের গায়ের শার্টটা খুলে জিয়ার চুলগুলো মুছে দিতে থাকে আর জিয়াকে জিজ্ঞাসা করতে থাকে, তুমি কি আসলে বড় কোনো ইউনিভার্সিটিতে পড়তে চাও না? জিয়া বলে, তুমি তো ভালো করেই জানো আমি তোমাকে ছেড়ে দূরে গিয়ে থাকতে পারবো না। চ্যান বলে, সারা জীবন তো তুমি আর এই বাড়িতে থাকতে পারবে না, কোনো না কোনো দিন তোমাকে তো বাড়ি ছেড়ে যেতেই হবে, আমাকেও ছেড়ে যেতে হবে। জিয়া তখন ওর দিকে তাকিয়ে বলে, তুমি কি সত্যিই বুঝতে পারছো না আমি কিসের মায়ায় এখানে এত বছর ধরে পড়ে আছি? এই বলে সে তো চ্যানের হাতটা চেপে ধরে আর চ্যানও তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর জিয়া আস্তে আস্তে চ্যানের দিকে এগিয়ে যেতে থাকে। চ্যানও বুঝতে পারে জিয়া তার কাছ থেকে কি চাইছে। সে সাথে সাথে জিয়াকে কিস করতে থাকে, জিয়াও তাকে আপন করে নেয় আর ফাইনালি তারা একে অপরকে নিজের মনের কথাগুলো বলে দেয়। যাই হোক, কিস করা শেষ হলে জিয়া তো চ্যানের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেয়, যেটা দেখে চ্যান তাকে জড়িয়ে ধরে। এবার জিয়া বলতে থাকে, আমি বাড়ি থেকে যত দূরেই যাই না কেন, আমি যখন ফিরে আসব তুমি আমাকে গ্রহণ করবে তো? চ্যান বলে, তুমি যেখানেই যাও না কেন এই পৃথিবীর মধ্যে তুমি হলে আমার একমাত্র পরিবার, তাই তুমি যখনই ফিরে আসবে তখনই আমি তোমাকে সঙ্গ দিব। তারপর তারা দুজনে কিছুক্ষণ নিজেদের মধ্যে সময় কাটিয়ে বাইকটা ঠিক করতে থাকে। বাইক ঠিক হলে আবারও তারা যেতে থাকে। এবার জিয়া তো চ্যানকে অনেক জোরে জড়িয়ে ধরে আর চ্যানও মনের সুখে বাইক চালাতে থাকে। বাড়িতে আসার পর জিয়ার তো অনেক বেশি গরম লাগছিল। সে যতবারই ওই কিসের কথাটা মনে করছিল ততবারই তার মুখটা একদম লাল টমেটোর মতো হয়ে যাচ্ছিল। সে অনেকবার ব্লাশ করতে থাকে। ঠিক তখনই চ্যান এসে দরজাটা একটু ফাঁকা করে জিয়াকে ডাক দিয়ে বলে, আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে এসেছি, পুরো দরজাটা খুলবে না, এখান থেকে আইসক্রিমটা নাও। তবে জিয়া তো পুরো দরজাই খুলতে চায়। তারা দুজনের দরজা টানাটানি করতে থাকে, তবে চ্যান দরজা খুলতে দেয় না। তারপর জিয়া আইসক্রিম নিলে চ্যান দরজাটা লাগিয়ে দেয়। তবে চ্যান যাওয়ার পর জিয়া তো দরজাটা একটুখানি ফাঁকা করে দেখতে থাকে চ্যান কি করে। চ্যান তখন বসে বসে আইসক্রিম খাওয়া বাদ দিয়ে সেটা নিজের মুখে লাগিয়ে ব্লাশ করতে থাকে। মানে সেও তাদের ওই কিসের কথাগুলোই ভাবছিল, যেটা দেখে জিয়া তাড়াতাড়ি নিজের রুমে চলে আসে আর হাসতে থাকে। জিয়াও আইসক্রিম না খেয়ে তার দুই গালে চেপে ধরে, ঠিক যেমনটা চ্যান করেছে। আর এরকম একটা সিনের মধ্য দিয়ে এই ড্রামার প্রথম পর্বটা এখানেই শেষ হয়ে যায়। দ্বিতীয় পর্বটা খুব শীঘ্রই নিয়ে আসবো, তবে এটা হলো একটা অনগোয়িং ড্রামা, তাই ভিডিও রিলিজ হতে একটু সময় লাগবে আর আমাকে পরের পর্বগুলো আনার জন্য একটু সময় দিতে হবে। তো তোমরা কারা কারা পরের পর্বটা দেখতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যেও। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।